আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যারা আমাদের এই জুনেজ টিউটোরিয়ালের এই কোর্সে যুক্ত আছো এবং আমাদের এই কোর্সগুলো ফ্রি কোর্স এবং তোমরা যে আমাদের কোর্সের ক্লাসগুলো দেখছো, সবার উপর শান্তি বর্ষিত হোক। তোমরা জানো যে আমরা ইতিমধ্যে তোমাদের 3টা অধ্যায়ের একটা কোর্স লঞ্চ করেছিলাম এবং সেটা শেষ হয়েছে। তারপরে আরো একটা কোর্সে আমরা আয়োজন করেছি এবং এই কোর্সে আমরা একটা অধ্যায়ের নাম হচ্ছে আলোর ঘটনা। অর্থাৎ এই যে একটা বিশাল বড় একটা অধ্যায়, এই অধ্যায়টা আমরা খুব সহজভাবে সাবলীল ভাষায় শেষ করেছি এবং আজকে আমরা এর পরবর্তী যে অধ্যায় অর্থাৎ গতি, এই গতি নিয়ে আলোচনা করব। তোমরা যারা এই লাইভে যুক্ত আছো, তোমরা এই ক্লাসগুলো প্রতিনিয়তই পেতে আমার একমাত্র ফেসবুক পেজ জুনাইজ টিউটোরিয়ালে যুক্ত থাকতে পারো এবং এটা হচ্ছে আমার একমাত্র ফেসবুক পেজ যেখানে আমি ক্লাস আপলোড করি এবং আমার বিভিন্ন ক্লাসগুলো তোমরা পাবা। এখানে যদি যুক্ত থাকো তাহলে বিভিন্ন ক্লাস নোটস পিডিএফ এগুলো তুমি সঠিক সময় পাবা এবং কোন দিন ক্লাস হবে কখন ক্লাস হবে এগুলো জানতে পারবা। আর আমার আরো একটা ইউটিউব চ্যানেল নর্থ সাউথ অনলাইন স্কুল, এখানে যুক্ত থাকতে পারো। এখানে সমস্ত সাবজেক্টে তোমাদেরকে পড়ানো হয়, অর্থাৎ জুনাইজ টিউটোরিয়ালে শুধু তোমাদেরকে বিজ্ঞান ইংলিশ পড়ানো হয় এবং নর্থ সাউথ অনলাইন স্কুলে তোমাদেরকে ম্যাথ সহ আরো বিভিন্ন যেই বিষয়গুলো আছে এগুলো সহ পড়ানো হয়। তাই তোমরা যারা আমাদের সাথে সিলেবাস শেষ করতে চাও তারা আমাদের এই আয়োজনে যুক্ত থাকতে পারো। আজকে এই মহাজাগতিক অধ্যায়টা নিয়ে একটু আলোচনা করব। এই অধ্যায়টার যে টপিকটা, এটা এত বহুল ব্যবহৃত একটা শব্দ যে গতি। গতি, হ্যাঁ, এত বহুল ব্যবহৃত একটা শব্দ। এই শব্দটা মানুষ এটাকে এত ইজিলি নেয় এবং এত সহজভাবে এই শব্দটাকে ব্যবহার করে যেন তার কাছে এটা কিছুই না, তাই না? তো এটা হচ্ছে তোমাদের 10ম অধ্যায়, অধ্যায়ের নাম হচ্ছে গতি। এই অধ্যায়ে যা আলোচনা করা হয়েছে তা আমি একটু টপিকগুলোর নাম বলি। এখানে আলোচনা করা হয়েছে গতি, আলোচনা করা হয়েছে স্থিতি, আলোচনা করা হয়েছে ত্বরণ, আলোচনা করা হয়েছে মন্দন, আলোচনা করা হয়েছে আমরা ত্বরণ কিভাবে বের করব, মন্দন কিভাবে বের করব। ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী হিসেবে তোমরা যদি এখনই এই জিনিসগুলো একটু সুন্দরভাবে শিখে নাও, এখনই এই জিনিসগুলো একটু ভালোভাবে আয়ত্ত করে নাও, তাহলে পরবর্তী যে শ্রেণীতে তুমি যাবা, পরবর্তী যে শ্রেণীতে তুমি পদার্পণ করবা, এখানে তোমার সমস্যাটা অত্যন্ত কম হবে। এবং এই গ্যাপ যদি তুমি করো তাহলে তুমি অনেক কিছুই মিস করবা। যাই হোক, বেশি কথা না বাড়িয়ে চলে যাচ্ছে আজকের আলোচনায়। আসলে গতি জিনিসটা আসলে কি? গতি জিনিসটা, এই যে গতি, এই গতি জিনিসটা আসলে কি? গতি হচ্ছে পারিপার্শ্বিকের সাপেক্ষে অর্থাৎ পর্যবেক্ষকের সাপেক্ষে। কেমন, বিষয়টা একটু বুঝাচ্ছি একটু পরে, একটু কঠিন মনে হবে, একটু দেখো। যে পর্যবেক্ষকের সাপেক্ষে যখন কোনো বস্তু তার অবস্থানের পরিবর্তন করে, কি করে? পর্যবেক্ষকের সাপেক্ষে। মনে করো তুমি ট্রেনে চড়ে কোথাও যাচ্ছ, ট্রেনে চড়ে তুমি কোথাও যাচ্ছ, তো তুমি ট্রেনে বসে আছো, তুমি মনে করছো যে তুমি স্থির, তুমি স্থির তুমি ট্রেনে চড়ে কোথাও যাচ্ছ এবং তুমি মনে করছো তুমি স্থির। কারণ যখন ট্রেন চলছে তখন তুমি কি দেখতে পাচ্ছ? আশেপাশের যে গাছপালাগুলো এগুলো তোমাকে ছেড়ে চলে যাচ্ছে। মানে তুমি চিন্তা করতেছো ট্রেনে বসে যে এই যে গাছগুলো আছে আমার আশেপাশে, এই গাছগুলো কি তাদের অবস্থানের পরিবর্তন করছে, অর্থাৎ তারা কি গতিশীল। কার সাপেক্ষে? তোমার সাপেক্ষে। তুমি হচ্ছে এখানে পর্যবেক্ষক, এই জন্য দেওয়া হয়েছে পর্যবেক্ষকের সাপেক্ষে। আবার বলি, কথাটা আরেকবার শোনো। পর্যবেক্ষকের সাপেক্ষে যখন কোনো বস্তু তার অবস্থান পরিবর্তন করে তখন তাকে বলা হয় গতি। কি বললাম? যখন পর্যবেক্ষকের সাপেক্ষে কোনো বস্তু তার অবস্থানে পরিবর্তন করে তখন তাকে বলা হয় গতি। তাহলে গতি হতে গেলে কি লাগবে? একজন পর্যবেক্ষক লাগবে। এই তো গেল গতির কনসেপ্ট। এবং তুমি যখন ট্রেনের মধ্যে আছো, এই যে গাছপালাগুলো আছে, ট্রেন যখন যাচ্ছে তখন তুমি কিন্তু ট্রেনের সাথে যাচ্ছ, আর বাইরে মনে করো একজন মানুষ তোমাকে দেখলো, তো বাইরে যে মানুষটা আছে তার সাপেক্ষে তুমি গতিশীল। জিনিসটা বুঝো নাই?
বাইরে একজন দাঁড়ায় আছে, সে হচ্ছে স্থির বা সে দাঁড়ায় আছে স্থির, হাঁটাচলা করছে না, আর তুমি তার সামনে দিয়ে ট্রেনে করে যাচ্ছ। তো এই যে ট্রেনে যাওয়ার যে ব্যাপারটা, এই ট্রেনে যাওয়ার ব্যাপারটা হচ্ছে তুমি সেই পর্যবেক্ষকের সাপেক্ষে গতিশীল। অথচ তুমি কি মনে করো যে তুমি ট্রেনে বসে বাইরের যে গাছপালাগুলো আছে এগুলো গতিশীল। এই জন্য একটা কথা আছে, এটা একটু পরে বলবো। এবার দেখি স্থিতি। স্থিতি কি? যখন, শোনো কথাটা একটু মনোযোগ দিয়ে শোনো, যখন কোনো কিছু পর্যবেক্ষকের সাপেক্ষে, কিসের সাপেক্ষে? পর্যবেক্ষকের সাপেক্ষে বা পারিপার্শ্বিকের সাপেক্ষে তার অবস্থানের পরিবর্তন করে না, তখন তাকে বলা হয় স্থিতি। অর্থাৎ কোনো কিছু যদি পর্যবেক্ষকের সাপেক্ষে তার অবস্থানের পরিবর্তন করে তাকে বলা হয় গতি। আবার কোনো কিছু যদি পর্যবেক্ষকের সাপেক্ষে তার অবস্থানের পরিবর্তন না করে তখন তাকে বলা হয় কি? স্থিতি। এই জিনিসগুলো যদি তোমার মাথায় থাকে, এই অধ্যায় তোমার জন্য সোজা। তাহলে গতি এবং স্থিতির মধ্যে পার্থক্য কি? গতি হলো অবস্থানের পরিবর্তন হবে, আর স্থিতি হলো অবস্থানের পরিবর্তন হবে না। এবার তোমাদের বইয়ে একটু আসি। বলছে আমাদের চারপাশে নানা রকম বস্তু রয়েছে, এদের অনেকে স্থির রয়েছে অর্থাৎ স্থিতিতে রয়েছে, যেমন ঘরবাড়ি, দালানকোঠা, গাছপালা, রাস্তাঘাট, পাশের ল্যাম্পপোস্ট, লাইট পোস্ট, এই জায়গাগুলো। এখানে এত কিছু আমাদের পড়ার দরকার নাই। আমরা এখানে একটা লাইন আছে, এই লাইনটা একটু মোস্টলি এই লাইনটা আমরা মুখস্থ করব। এই লাইনটা আমরা কোনো কথা নাই, কথা ছাড়াই মুখস্থ করে ফেলবো। এই লাইনটা হচ্ছে এমন যে সময়ের সাথে পর্যবেক্ষকের সাপেক্ষে কোন বস্তুর অবস্থানের পরিবর্তন না হলে তাকে বলা হয় স্থিতি। এটা মনে করো এই লাইনটাতে মনে করো কয়টা তীর চিহ্ন দেওয়া যায়, মানে কতগুলো স্টার চিহ্ন দেওয়া যায়, অতগুলোই দাও, কারণ এটা তোমাদের পরীক্ষায় এবার আসবেই, এটা আমি গ্যারান্টি দিচ্ছি। 1 2 3 4 5 6 7, 7টা ডট দিলাম। এই লাইনটা তোমাদের পরীক্ষায় 100% আসবে। তোমাকে একটা ঘটনা দিবে যে উদ্দীপকে করিম একজন ব্যক্তি, তিনি রাস্তার পাশ দিয়ে হাঁটছিলেন এবং দেখলেন যে তিনি গাছগুলোকে ছেড়ে চলে যাচ্ছেন। তাহলে করিম কি স্থির না গতিশীল? ক নম্বরে বলবে যে স্থিতি কি এবং গতি কি, এর মধ্যে পার্থক্য বিশ্লেষণ করো। এই জিনিসটা মাথায় রাখতে হবে। এখানে প্রচন্ড কিছু লিখছে। এই যে অধ্যায়টা, এই অধ্যায়ে এত উদাহরণের দরকার নাই, তোমরা শুধু গাণিতিক সমস্যাগুলো দেখবা, আর কিছু সংজ্ঞা আছে এগুলো আমি দেখাই দিব, এগুলো পড়বা। এখানে অনেক কিছু লিখছে। এখন এখানে গতির একটা সংজ্ঞা দিছে, সুন্দর একটা গতির সংজ্ঞা আছে। তো গতির সংজ্ঞাটা ঠিক কেমন দিছে এটা আমি তোমাদেরকে একটু বুঝাই। বলছে কোন বস্তু যখন, দাঁড়াও দেখাই, কোন বস্তু যদি পর্যবেক্ষকের সাপেক্ষে অবস্থান পরিবর্তন করে তখন বস্তুটিকে গতিশীল বলা হয়। এই লাইনটা এখানকার মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট। এবং বস্তুর এই অবস্থাকে বলা হয় গতি। এই দুইটা জিনিস তোমাকে মাথায় রাখতেই হবে। এখানে আমি স্টার দিয়ে দিচ্ছি, কারণ এই লাইনগুলো, কোন লাইন যদি নাও আসে পরীক্ষায়, এই লাইনগুলো তোমার পরীক্ষায় আসবে। ঠিক আছে, এইবার আসা যাক স্থিতি এবং গতি, অর্থাৎ স্থিতি ও গতি অর্থাৎ আপেক্ষিক। তোমরা জানো সূর্য, মনে করো তুমি কোথাও দাঁড়িয়ে আছো, তোমার সামনে দিয়ে একজন ব্যক্তি মোটর বাইক নিয়ে সাঁ করে চলে গেল। এটা একটু আমি চিত্র এঁকে বোঝাই, তাহলে তোমার জন্য সুবিধা হবে। মনে করো এটা একটা রাস্তা, আমি একটু দেখাই তোমাদেরকে। মনে করো এটা একটা রাস্তা। তুমি একজন মানুষ, তুমি কি করছো? তোমার কাজ নাই, মনে করো তুমি একটু দুষ্টু হয়ে গেছো। এই দুষ্টু হওয়ার কারণে তুমি মনে করো এখানে দাঁড়ায় আছো। এখন এইখানে একজন কি করছে জানো? একটা মোটরসাইকেল বা একটা কার গাড়ি আঁকি, তাহলে সুবিধা হবে। এই মনে করো এটা একটা কার গাড়ি, এখানে একটা চাকা দিলাম, এখানে একটা চাকা দিলাম, তো মনে করো এটা একটা কার গাড়ি। তো এই গাড়ি কি করছে জানো? তুমি যে দেখলা গাড়িটা সাঁ করে গাড়িটা ঠিক ওই দিক চলে যাচ্ছে, তো গাড়িটা দিক গতিশীল অবস্থায় আছে, গাড়িটা যাচ্ছে। এখন
তুমি বলতেছ এই গাড়িটা কি অবস্থায় আছে, গতিশীল অবস্থায় আছে, অর্থাৎ গাড়িটা গতিশীল। কিন্তু তুমি কি স্থির? না, তুমি স্থির নও। কেন স্থির নও? কারণ তুমি যেখানে দাঁড়িয়ে আছো এই পৃথিবী কি করে সূর্যের চারদিকে কি করে প্রত্যাবর্তন করে, অর্থাৎ সূর্যের চারদিকে ঘুরে। তাহলে কি সূর্যের চারদিকে যে ঘুরে, তাহলে কি শুধুমাত্র এই পৃথিবী ঘুরে, না আর অন্যান্য গ্রহগুলো ঘুরে? অন্যান্য গ্রহগুলো ঘুরে। অর্থাৎ কোনো কিছুই সবসময় স্থির নয়, কোনো কিছুই সবসময় গতিশীল নয়, কোনো কিছুই সবসময়ের জন্য স্থির নয়। এই জন্য বলা হয়েছে পৃথিবীতে সকল গতি আপেক্ষিক, পরম নয় কোনো স্থিতি, পরম নয় কোনো গতি। অর্থাৎ পৃথিবীতে সকল গতি আপেক্ষিক, পরম নয় কোনো স্থিতি, পরম নয় কোনো গতি। এখানে একটা জিনিস আলোচনা করা হয়েছে যে প্রসঙ্গ কাঠামো। তো প্রসঙ্গ কাঠামো জিনিসটা আসলে কি? যে পর্যবেক্ষকের সাপেক্ষে গতি বা স্থিতি পরিমাপ করা হয় তাকে বলা হয় প্রসঙ্গ কাঠামো। অর্থাৎ যে পর্যবেক্ষকের সাপেক্ষে তুমি গতি বা স্থিতি নির্ণয় করলা, অর্থাৎ গতি কি জিনিস, স্থিতি কি জিনিস তুমি জানলা, কার সাপেক্ষে? পর্যবেক্ষকের সাপেক্ষে। সেটাই হচ্ছে কি গতি বা তিনি হচ্ছেন কি প্রসঙ্গ কাঠামো। এই লাইনটা এখানে ইম্পর্টেন্ট। সুতরাং প্রসঙ্গ কাঠামো হলো এমন কোন সুনির্দিষ্ট ব্যক্তি, বস্তু বা বিন্দু যার সাপেক্ষে বস্তুর স্থিতি বা গতি নির্ণয় করা হয়। প্রসঙ্গ কাঠামো হতে পারে কোনো ব্যক্তি, হতে পারে কোনো বস্তু, হতে পারে কোনো স্থান, কিন্তু সকল ক্ষেত্রে এদের সুনির্দিষ্ট হতে হবে। তুমি যদি তোমার বাড়ির সাপেক্ষে একটা রিক্সার গতিবেগ মাপতে চাও, এক্ষেত্রে তোমার বাড়ি হবে প্রসঙ্গ কাঠামো। পৃথিবীর সাপেক্ষে চাঁদের বেগ জানতে চাইলে পৃথিবী হবে প্রসঙ্গ কাঠামো, অর্থাৎ যাকে তুমি স্থির ধরে নিবা। ঠিক আছে? তো এই ছিল এই চ্যাপ্টারের প্রথম দুইটা পার্টের আলোচনা। যাই হোক, আজকের এই লাইভে তোমরা যারা যুক্ত আছো, তোমরা পারলে একটু লাইক বাটনে হিট করে দিতে পারো এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো, তাহলে তোমরা বিভিন্ন ধরনের ক্লাসগুলো পেয়ে যাবা। তো যাই হোক, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।